আমাদের এবারের পর্ব থাইল্যান্ডের উত্তর সীমান্ত প্রদেশ চিয়াং রাইকে নিয়ে। পাহাড়, নদী, জঙ্গল, কৃষিভূমি, চা বাগান, ফুল আর ফলের বাগান, যেন একটা পিকচার পোস্টকার্ড। প্রকৃতি আর সংস্কৃতির অদ্ভুত মেলবন্ধন। বিস্ময়কর মন্দির রয়েছে শহরের মধ্যে আর শহর থেকে দূরেও। রয়েছে আদিবাসীদের গ্রাম, নদীর ধারের রেস্টুরেন্ট আর শহরের মধ্যে নাইট মার্কেট। ট্যুরিস্ট আর লোকালদের মধ্যে খুব জনপ্রিয়, কারণ এর মধ্যে পাওয়া যায় উত্তর থাইল্যান্ডের সেরা খাদ্য সম্ভার। চিয়াং রাই বেড়াতে আসার সবচেয়ে সহজ উপায় চিয়াং মাই থেকে ৩-৪ ঘন্টার বাস জার্নিতে আসা। তাই চিয়াং মাই বেড়াতে এলে চিয়াং রাইকে যোগ করে নিয়ে সপ্তাহখানেকের ভালো ছুটি কাটানো যাবে। ব্যাংকক থেকে প্রচুর ফ্লাইট আছে, ভাড়া খুব একটা বেশি নয়। নাইট বাসও আসছে ১২-১৩ ঘন্টার জার্নিতে। থাকার জন্য ক্লক টাওয়ারের আশেপাশে অনেক হোটেল আছে, আর ঘোরার জন্যও এটা সুবিধাজনক। চিয়াং রায়ের সবচেয়ে বড় আকর্ষণ হোয়াইট টেম্পল, যেটাকে থাইরা বলে ওয়াট রং খুন। ক্লক টাওয়ার থেকে ১৩ কিলোমিটার দূরে এই মন্দির। সূর্যের আলো যেন ঠিকরে পড়েছে এই মন্দিরের বিস্ময়কর কারুকার্যের ওপর। স্থাপত্যে আধুনিক আর ঐতিহ্যবাহী থাই শিল্পকলার সঙ্গে যোগ হয়েছে পপ কালচারের। ১৯৯৭ সালে বুদ্ধিস্ট ট্র্যাডিশনাল কাঠের ফ্রেমের সঙ্গে কংক্রিট, কাঁচ আর মোজাইকের কাজকে সুন্দরভাবে মেশানো হয়েছে। এটা শুধু ধর্মীয় মন্দিরই নয়, থাই কালচারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। স্বর্গ ও মর্তের যোগাযোগ স্থাপনের জন্য তৈরি হয়েছে এই মন্দির। কাঁধ আর পা ঢাকা জামা কাপড় পরে ঢুকতে হবে, আর জুতো রাখার জায়গা আছে। তবে একটা দ্রষ্টব্য স্থান এখানকার সোনা দিয়ে মোড়া টয়লেট। এটা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আর বিস্ময়কর এর কারুকার্য। এখান থেকে এবার চলে যাব ব্লু টেম্পলে। এখানে ব্লু টেম্পলকে থাইরা বলেন ওয়াট রং সিয়েন তেন। স্থাপত্যে আধুনিকতা আর শিল্পকলার ছাপ প্রচ্ছন্ন হলেও থাই ট্র্যাডিশনাল শৈলীটা বজায় রাখা হয়েছে। ২০১৬ সালে হোয়াইট টেম্পলের শৈলীর অনুকরণ করে তৈরি হয়েছে এই মন্দির। ক্লক টাওয়ারের কাছাকাছি এটা একটা অবশ্য দর্শনীয় মন্দির। এবার যেখানে যাব সেটাকে সচরাচর ব্ল্যাক টেম্পল বলা হয়, কিন্তু এর আরো অনেক নাম আছে। এটাকে ব্ল্যাক মিউজিয়াম বলা হয়, ব্ল্যাক হাউস বলা হয়, আর থাই ভাষায় এটাকে বানদাম বলা হয়। থাওয়ান দুচানের মস্তিষ্ক প্রসূত এই স্টুডিও বা মিউজিয়াম। প্রচুর টুরিস্ট আসেন এটা দেখতে, এবং এটা দেখবার মতোই চিত্তাকর্ষক। এখানে বিভিন্ন মূর্তির বুদ্ধা দেখতে পাবেন, এবং দেখতে পাবেন গণেশ এবং ভারতীয় আরো কিছু দেবদেবীদের। পুরো চত্বর জুড়েই রয়েছে একটা শিল্প চেতনা, যেটা আপনাকে অনেকক্ষণ ধরে আটকে রাখবে এই মিউজিয়ামে। এবারে আমরা এসেছি সিংহা পার্ক। শহর থেকে ১২ কিলোমিটার দূরে রয়েছে সিংহা পার্ক। ৩,০০০ একর জুড়ে রয়েছে এই পার্ক। প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে এই পার্কে। গাইডেড ট্যুর আছে, আর বাগিও আছে ঘুরে বেড়ানোর জন্য। গাড়ি যাবারও অনুমতি আছে পার্কের ভেতর, তবে ঘন্টা হিসেবে চার্জ নেওয়া হয়। বিশাল চা বাগান, অ্যাগ্রি ফার্ম, অ্যানিম্যাল ফার্ম, আর অ্যাডভেঞ্চারের জন্য আছে জিপ লাইন, আরো অনেক কিছু। পার্কের সেন্টারে আছে আইকনিক সিংহার মূর্তি। সিংহা পার্ক থেকে ১৫ কিলোমিটার দূরে রয়েছে থাই আর চাইনিজ শৈলীতে তৈরি মন্দির ওয়াট হুয়ে প্লাকাং। চিয়াং রায়ের সবুজ পাহাড়ের সবচেয়ে উঁচু মন্দির
এটা বেশ বড় এর কমপ্লেক্স। এর মধ্যে আছে করুণার দেবী গুয়ান ইনের বিশাল সাদা মূর্তি, আর তার পাশে রয়েছে 9তলা প্যাগোডা। বৌদ্ধ ধর্মের আদর্শে তৈরি মন্দিরও রয়েছে মাঝে। এলিভেটরে চড়ে ওপরে যাওয়া যায়। সেখানে গুয়ান ইনের মন্দিরের মধ্যে মূর্তি রয়েছে, সাদা ড্রাগনের মূর্তিও রয়েছে, আর ওপর থেকে ভারী সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় আশেপাশে। লোকাল লোকেদের কাছে খুবই শ্রদ্ধেয় এই মন্দির। প্রথমে আজকে যাব থাইল্যান্ড, মিয়ানমার আর লাওয়ের বর্ডারে মেকং নদীর ধারে মিটিং পয়েন্ট গোল্ডেন ট্রায়াঙ্গেলে। পাহাড় আর মেকং নদীর এই অঞ্চল চিয়াংসিন ট্যুরিস্টদের মধ্যে জনপ্রিয়। বিশাল বুদ্ধের মূর্তি, বুদ্ধ মন্দির, পার্ক আর ভিউ পয়েন্ট খুবই মনোরম। রুয়াক আর মেকং নদীর সংযোগ স্থল এটা। খুব সুন্দর করে সাজানো এই মন্দির। বোটে করে চলে যাওয়া যায় নদীর অপর পাড়ে ছোট্ট গ্রাম ডন সাও। ভিসা লাগে না, পাসপোর্ট জমা রাখতে হয়। এখানে আছে হ্যান্ডিক্রাফটস এর বাজার আর ফিশ রেস্টুরেন্ট, যেগুলো সুন্দরভাবে তৈরি হয়েছে ওয়াটারফ্রন্ট প্রমেনেডে। এই গোল্ডেন ট্রায়াঙ্গেল একসময় খুব কুখ্যাত ছিল আফিম চাষ আর বিক্রির জন্য। 1850 সাল থেকে অনেক ঐতিহাসিক ঘটনা আর সংখ্যা জড়িয়ে আছে এই জায়গাটা নিয়ে। অবশেষে থাইল্যান্ডের রানীর প্রচেষ্টায় এই জায়গাটাকে মুক্ত করা গেছে আফিম চাষ থেকে। গোল্ডেন ট্রায়াঙ্গেলের কাছেই আছে হাউস অফ ওপিয়াম। এটা মিউজিয়াম। এখানে আফিম ব্যবহার, চাষবাস আর এর ক্ষতিকর দিক খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আপনি যদি প্রকৃতি আর ফুলের উপত্যকার মধ্যে দিয়ে হেঁটে বেড়াতে ভালোবাসেন, তাহলে আপনাকে আসতে হবে ডয়টুং রয়্যাল ভিলা। আমরা যে রানীর কথা বলেছিলাম, প্রিন্সেস মাদার ওনাকে বলা হয়। ওনার নাম হচ্ছে শ্রী নাগার ইন্দ্রা। উনি এই জায়গাটার প্রভূত উন্নতি সাধন করেছেন এবং এখানকার লোকাল ট্রাইবদের নিয়ে অনেক কিছু রিহ্যাব সেন্টার তৈরি করেছেন এবং অনেক কিছু কটেজ ইন্ডাস্ট্রিও করেছেন। তো এই পুরো জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো এবং খুব দেখবার মতো। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দেওয়ার জন্যে এই জায়গাটা অত্যন্ত মনোরম। পায়ে পায়ে ঘুরে বেড়াতে পারেন বিভিন্ন জায়গায়। তবে বাগিজ আছে যারা আপনাকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবে। এটা চিয়াং রাই বা গোল্ডেন ট্রায়াঙ্গেল থেকে 50 কিলোমিটার দূরে। ঘন্টা দেড়েক লাগবে যে কোনো জায়গা থেকে এখানে আসতে। তবে এই পুরো জায়গাটা ডে ট্রিপে ঘুরে নেওয়া সুবিধাজনক হবে। ডয়টুং থেকে 20 কিলোমিটার দূরে আর চিয়াং রাই থেকে 40 কিলোমিটার দূরে চা বাগান এরিয়ার সবচেয়ে সুন্দর টি গার্ডেন চৈফুং টি গার্ডেন। 4000 ফুট উচ্চতায় আর মনোরম আবহাওয়ায় গড়ে উঠেছে 2000 একর জমির ওপর এই টি গার্ডেন। ট্যুরিস্টদের জন্য রয়েছে ক্যাফে, রেস্টুরেন্ট আর বিক্রয় কেন্দ্র। আর আশেপাশের বাগানে ঘুরে বেড়ানো আর ছবি তোলার জন্য আদর্শ। এই জায়গাটা বিভিন্ন রকমের চায়ের জন্য খুব বিখ্যাত আর নানা রকমের ইনফরমেশনও পাবেন এখান থেকে। চৈফং টি গার্ডেন থেকে 35 কিলোমিটার দূরে পাহাড়ি গ্রাম ডয় মে সালং। উপজাতি বংশানুক্রমিক চাইনিজদের বাসস্থান এখানে। 4000 ফুট উঁচুতে মনোরম আবহাওয়া আর সুন্দর পরিবেশে গড়ে উঠেছে অনেক চা বাগান, চেরি ফুলের গাছ আর অ্যালপাইনের মতো ল্যান্ডস্কেপ। ব্যাকপ্যাকারদের খুব জনপ্রিয় পাহাড়ি বাসা। পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে চলে গেছে সকালের বাজার। আর শান্তিগিরি মন্দিরে রানী শ্রীনগরিন্দার উদ্যোগে এই ওয়াট শান্তিগিরি তৈরি হয়েছে। মন্দির বেশ জাঁকজমকপূর্ণ আর স্তূপাটাও খুব আকর্ষণীয়। এই অঞ্চলের ইতিহাসও জানা যাবে মার্টার্স মেমোরিয়াল হল থেকে। উন্নত মানের চা তৈরি হচ্ছে টি প্লান্টেশন 101-এ। থাকার ব্যবস্থাও আছে, টি শপও আছে
ক্যাফে এবং রেস্টুরেন্টও আছে। চা বাগানের মাঝেই পাওয়া যাবে লোকাল হ্যান্ডিক্রাফটস আর ছবি তোলার বিভিন্ন জায়গা। ট্যুরিস্টদের ভিড়ে সবসময় জমজমাট থাকে এই অঞ্চলটা। ঘুরে বেড়ানোর পক্ষে খুবই মনোরম। এখন এসেছি আর এক অদ্ভুত ট্রাইবাল ভিলেজে। মে স্যালন থেকে 35 কিলোমিটার আর চিয়াং রায় থেকে 40 কিলোমিটার দূরে এই ট্রাইবাল গ্রাম, যেটাকে লং নেক ক্যারন বলা হয়। টুরিস্টি ব্যাপার। 750 টাকা দিয়ে ভিলেজ থিম পার্কের ভেতরে ঢুকতে হবে। গলায় পরের পর পেতলের রিং বা চুড়ি পরে গলাটাকে লম্বা করার প্রচেষ্টা, আর সেই সুবাদে তাদের তৈরি হ্যান্ডিক্রাফটস চড়া দামে বিক্রি করা। এন্ট্রি ফি দেওয়ার পরেও কেন ডোনেশন চাওয়া হচ্ছে বুঝতে পারলাম না। অনেক ট্যুরিস্ট আর ফটোগ্রাফারদের দেখতে পাচ্ছি। এই প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে, তবে শুনলাম বাচ্চারা স্কুলে যাচ্ছে, হয়তো একদিন ওরা এই অস্বাস্থ্যকর কুপ্রথা বন্ধ করতে পারবে। পড়ন্ত বিকেলে চলুন চিয়াং রায়ের নদীতে। এটাকে ওরা রিভার বিচ বলে। তার কারণ হচ্ছে নদীর চড়া বা স্যান্ডবেড অনেকটা সমুদ্রের বিচের মতো দেখতে। আর এর পাশে গড়ে উঠেছে কিছু অস্থায়ী ছাউনি বা হাট, যেগুলো খাওয়া দাওয়া, রিল্যাক্স করা আর বেশ কিছু সময় কাটানোর জন্য উপযোগী। তবে এটাকে মোটামুটি একটা পিকনিক স্পট বলতে পারেন। তবে নদীর ধারে রয়েছে কিছু জনপ্রিয় রেস্টুরেন্ট, যেখানে শুধু লোকাল লোকেরা নয়, টুরিস্টরাও আসেন। আমি এসেছি লুলাম রেস্টুরেন্ট। এটা একটা লঞ্চ বা নৌকোর মতো শেপে তৈরি করা, আর এখনো সন্ধে হয়নি, তবুও বেশ ভিড়। যদিও সকালে খোলে, কিন্তু সন্ধে 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। সন্ধ্যের পর চিয়াং রাই ক্লক টাওয়ার সেজে ওঠে নানা রঙের আলোতে, আর তার পাশেই আছে স্যাটারডে ওয়াকিং স্ট্রিট নাইট মার্কেট আর চিয়াং রাই নাইট বাজার। থাইল্যান্ডে এমন কোনো টুরিস্ট প্লেস নেই যেখানে নাইট মার্কেট নেই। আর যথারীতি নাইট মার্কেট মানে স্পাইসি থাই ফুড, লোকাল কুইজিন আর প্রায় সব দেশের খাবার। ফ্রুটস, স্যালাড, ডেজার্টও আছে, দেশি বিদেশি সব রকম। শপিং আছে, মেনলি গার্মেন্টস আর অ্যাক্সেসরিজ। সব জায়গাতেই একটা সেন্টার কোর্ট থাকে, যেখানে নাচ গানের অনুষ্ঠান হয় আর তাতে যোগ দেন সবাই। পাশেই থাকে বার আর মাসাজ পার্লার। এক কথায় লো কস্ট নাইট লাইফ।